বন্ধুরা, আজকে আমরা যাব মহাভারতে বর্ণিত সেই সোনার ভান্ডার দেখতে। বন্ধুরা, মহাভারতে সেই সোনার ভান্ডার এখনো কোথায় আছে এবং কি আছে এবং কি তার বৈশিষ্ট্য আছে সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। এই যে দেখতেই পাচ্ছেন বড় করে লেখা আছে সোনার ভান্ডার এবং তার নিচে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বোর্ড লাগানো আছে। তার আগে বলবো বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করুন, কারণ আপনারা যত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আমরা তত এগিয়ে যেতে পারবো। তাহলে চলুন বন্ধুরা এগিয়ে যাই, যে আজকে আমরা দেখি যে মহাভারতের বর্ণিত কোন সোনার ভান্ডার যা এখনো অবধি আমাদের ভারতবর্ষে রয়েছে এবং তার কি অবশিষ্ট আছে। বন্ধুরা, আজকে আমরা আছি মগধের রাজা জরাসন্ধের রাজধানীতে। মগধের রাজা জরাসন্ধের রাজধানী নিশ্চয়ই আপনারা মহাভারতে পড়েছেন। এই জরাসন্ধ ছিলেন বৃহদ্রথের পুত্র, যাকে আমাদের ভীমসেন মানে পঞ্চপাণ্ডবের ভীমসেন পরাজিত করেছিল মল্লযুদ্ধে। আর ঠিক এই জায়গাতেই মল্লযুদ্ধে পরাজিত করে এর পেছনে যে এই যে গুহাটা দেখতে পাচ্ছি, বড় একটা পাহাড়, তার মধ্যে যে এই যে দূর থেকে আমরা যে দরজাটা দেখতে পাচ্ছি, এই দরজাটা দিয়ে ঢোকার এই যে বিস্তারিত আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সেই পুরনো গল্প এখানে আছে। এবং আমরা এগিয়ে যাচ্ছি, এই যে সামনে একটি ব্রাহ্মণ বসে আছেন, তিনি কিন্তু এখানে বিস্তারিত মানে যা ইতিহাস তিনি এখানে বলেন এবং আমরাও তার থেকে শুনেছি এবং আপনারাও এসে এখানে শুনতে পারবেন। আমার আগে যিনি ঢুকেছেন সে তো দেখে মনে হচ্ছে যেন তার চোখ ছানাবড়া হয়ে গিয়েছে, এতটাই বড় এখানের এর পরিধি বা বিস্তার। সেই বিস্তার দেখতে আমিও ঢুকলাম, ঢুকে সত্যি আমিও যে একদম মানে অভিভূত হয়ে গেছি যে এখানকার এই যে এখানে এত বড় জায়গা, যে একটি শুধু সোনার ভান্ডার নয়, একটি রাজ্যের যত ভান্ডার আছে তা এখানে লুকিয়ে রাখা যায়। এই মল্লযুদ্ধের যেটা বলছিলাম, যে মল্লযুদ্ধে ভীমসেন এই জরাসন্ধকে পরাজিত করে এই সোনার ভান্ডার, তাহলে অবশ্যই বলবো যে তিনি মানে পঞ্চপাণ্ডব তার মালিক হন। এবং আমি নিজে এখানে দেওয়ালে একটু দেখলাম টাচ করে, যে এখানে মনে বোঝাই যাচ্ছে যে কোনো একটি সময় এখানে ভালো মূল্যবান ধাতু ছিল। এবং হাত দিয়ে দেখলামও যে বন্ধুরা যদি কিছু সোনা থাকে, যদিও আমরা অনেক পরে এসে গেছি, তার জন্য আমাদের জন্মটা অনেক পরে, তো সেই জন্য কিছু নেই, নাহলে আমরাই হয়তো ওখানে সোনার কিছু ভাগ পেতাম, ভীম থেকে কিছু চেয়ে ফেয়ে নিতাম, কিন্তু এখন আর সেই উপায় নেই। তাহলে যেটা বলছিলাম যে এই মগধের রাজা এখন সেই মগধ কিন্তু তাহলে বলবো যে বর্তমানে রাজগীর ছিল সেই মগধ, যা এখন পরিবর্তন হয়ে এখন রাজগীর নামে পরিচিত। এবং এই পাশে একটি গরম কুণ্ড আছে, যেখানে স্নান করলে গরম কুণ্ড থেকে অনেক পবিত্র বা অনেক পুণ্য লাভ করা যায়। গরম এখানে জল প্রকৃতি থেকেই গরম হয়, বলা হয় যে ভগবানের আশীর্বাদ আছে বলেই সেই জল গরম হয়। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি সায়েন্স মেনে বলেন, তাহলে বলবো যে পাহাড়ের যেখানে গন্ধকের পরিমাণ বেশি থাকে, মানে যে জলে গন্ধক মিশ্রিত থাকে, সেই জল অবশ্যই গরম থাকে। তাই এখানে ভগবানের কি কৃতিত্ব আছে বলতে পারবো না, তবে প্রকৃতির অবশ্যই কৃতিত্ব আছে, যার কৃতিত্বের জন্য এখানে জল গরম আছে। কিন্তু এইখানে ঢুকতে গেলে সবার আগে যে বড় বোর্ড, একটি নোটিশ বোর্ড লাগানো আছে, যে বিহার হাইকোর্ট থেকে, যে এখানে হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের লোক প্রবেশ করতে পারবে না, কারণ এইটি হিন্দু ধর্মের মানে একটি পবিত্র জায়গা। বিশেষ করে এখানে লেখা মানে বড় বড় করে লেখা আছে যে মুসলিম ধর্মের লোক এখানে প্রবেশ করতে পারবে না। একজন হিন্দু হিসাবে কিন্তু এখানে আমার একটি আপত্তি ছিল, যে প্রকৃতির দান এখানে শুধু, তো এটা তো শুধু ধর্মের ব্যাপার নয়, একটা প্রকৃতির দান, যেখানে কেন শুধু একটি ধর্মের মানুষ এখানে ঢুকতে পারবে, অন্য ধর্মের একটি স্পেসিফিক করে লেখা রয়েছে যে ওই ধর্মের লোক ঢুকতে পারবে না। সেটা জানি না কিভাবে তার একটি রায় বেরোলো বিহার হাইকোর্ট থেকে, সেটা জুডিশিয়াল ব্যাপার, সেটা আমরা যাচ্ছি না। আমরা এখানে যে পুণ্য অর্জন করা যায় কিনা তার একটু খোঁজ নিয়ে দেখি, যে কি এগিয়ে গিয়ে দেখি এখানে পুণ্য কতটুকু অর্জন করা যেতে পারে এই গরম জলে স্নান করলে। তবে একটা জিনিস বলবো, যদি গরম জলে আপনি রেগুলার স্নান করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাত বা অন্যান্য অনেক ধরনের রোগ কিন্তু আপনি সেখান থেকে মুক্তি লাভ করতে পারেন। সেই জন্য যে গরম জলে স্নান করা তার একটা পুণ্য আছে, মানে পুণ্য বলতে তার একটা সুবিধা আছে। সেটা পুণ্য কি অন্য কিছু সেটা বলবো না, অনেকে আপনি বাড়িতে গরম জল করলেও সেই পুণ্যই পাবেন আর কি। কিন্তু এখানে যেটা, এটা প্রকৃতির একটি দান, যা আপনি এখানে এসে পাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার আগে একজন ভদ্রলোক গেল, গিয়ে যে খালি গায়ে এখানে স্নান করতে চলে আসে। এত ফাঁকা জায়গা, যেখানে অনবরত হাওয়া চলছে এই শীতের মধ্যেও, তাও মানুষ ভক্তি ভরে এখানে স্নান করছে। এখানে 12টা কুণ্ড আছে,
কোনোটা সীতাকুণ্ড, কোনোটা রামকুণ্ড, এরকম নাম দিয়ে আলাদা আলাদা করে 12টা কুণ্ড আছে। এই যে এখানে আমি স্নানের ঘরে গিয়েছিলাম, যে এই যে স্নান করছে, আর এইবার যে জায়গাটা দেখছি এটা হচ্ছে প্রধান কুণ্ড, সম্ভবত রামকুণ্ড এটাকেই বলা হয় বা মেন কুণ্ড। এই কুণ্ডতে কিন্তু এই যে রাস্তা দিয়ে এখানে ঢুকে এই সাইডে গেলে, মানে আপনার ক্যামেরার ঠিক বা সাইডে গেলে এখানে ঢুকতে পারবেন, কিন্তু এই যে ঢুকতে গিয়েই এখানে একজন বড় পুলিশ যিনি ছিলেন, এই যে ইনি আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে বারণ করলো, যার জন্য আমি আর ভেতরে ঢুকলাম না। আর জোর করে তো কিছু করা যায় না, কিন্তু এই সব জায়গাতে অনায়াসেই ক্যামেরা করা যায়, যে এখানে এখানে স্নান করছি। কিন্তু যে মেন কুণ্ডে দেখেছি যে যেটুকু জল, এই যে এখানে যেটুকু জায়গা দেখছেন সেইটুকু, মানে যেখানে পা দিয়ে আছেন সামনের ভদ্রলোক, সেইটুকু জায়গায় ওখানে তার মধ্যে অন্তত 100 জন মানুষ স্নান করছে। হাইজিন বলে যে জিনিসটা, সেটা এখানে কোনো কিছুই নেই। এবং ওই যে সামান্য একটু জল পড়ছে এখানে, অন্যান্য কুণ্ডগুলোতে যে 12টার মধ্যে 11টা কুণ্ড, সেখানে তো মানে একদম টিম করে জল পড়ছে, তাতেই মানুষের স্নান করছে। আর এখান দিয়ে গেলে একটি মন্দির আছে, বড় রাম সীতার মন্দির, তো ওই মন্দির আমরা এগোবো। কিন্তু তার আগে বলবো যে আজকের আমাকে এখানেই বিদায় দিন, কারণ আরও নতুন ভিডিও নিয়ে এসে সামনে যাতে আসতে পারি, তার জন্য আমরা তৈরি হই। আর আজকে আমাদেরকে এখানেই বিদায় দিন।